নমস্কার। শুভজিতের পাঠশালা এবং র্যাপিড হিস্ট্রি উইথ শুভজিৎ আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসছে আপনাদের সাথে। আশা করছি এই ক্লাসটি দেখলে দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রশাসন সম্পর্কে ধারণাটি আপনাদের স্পষ্ট হবে। তো আজকে আমাদের বিষয় দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রশাসন। আমি শুভজিৎ দে শুরু করছি আজকের বিষয়। দিল্লি সুলতানি সাম্রাজ্য, প্রথমেই যেটা বলে নেওয়া দরকার বা বুঝে নেওয়া দরকার সেটা হচ্ছে দিল্লি সুলতানি সাম্রাজ্য কোনো একটি সাম্রাজ্য বা কোনো একটি বংশের শাসনে তৈরি হয়নি। এটি মূলত 5টি বংশের সম্মিলিত শাসন ছিল। প্রথমেই আসছে মামেলুক বা দাস বংশ, যাদের শাসনকাল 1206 থেকে 1290। এই বংশের উল্লেখযোগ্য শাসকরা হচ্ছে কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, রাজিয়া, গিয়াসউদ্দিন বলবন। এরপরে আসছে খলজি শাসকগণ। খলজি শাসনের উল্লেখযোগ্য শাসকরা হচ্ছে জালালউদ্দিন খলজি, বা সর্ববৃহৎ উল্লেখযোগ্য শাসক হচ্ছে আলাউদ্দিন খলজি। এরপর আসছে তুগলক শাসক। তুগলক শাসকদের মধ্যে উল্লেখযোগ্য শাসকরা রয়েছে এখানে হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক ও ফিরোজ শাহ তুগলক। অতঃপর আসছে সৈয়দ বংশ, সৈয়দ শাসন। তাদের উল্লেখযোগ্য শাসক হচ্ছে খিজির খাঁ। এবং সর্বশেষ সুলতানি বংশ হচ্ছে লোদি রাজবংশ। এদের উল্লেখযোগ্য শাসক বাহাদুর লোদি, সিকান্দার লোদি ও ইব্রাহিম লোদি। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে দিল্লি সুলতানি সাম্রাজ্যের পতন ঘটছে এবং একমাত্র সুলতান ইব্রাহিম লোদি যে যুদ্ধের প্রান্তরে মারা যাচ্ছে। মোট 5টি রাজবংশ প্রায় 320 বছর দিল্লি শাসন করেছিল। এর মধ্যে তুগলক রাজবংশ, যারা সর্ববৃহৎ সময় ধরে বেশিরভাগ সময় ধরে রাজত্ব করেছিল, সেটা হচ্ছে 94 বছর। এবং খলজি বংশ সবচেয়ে কম, 30 বছর। বাহলুর লোদি 38 বছর শাসকদের মধ্যে দীর্ঘতম সময় শাসন করেছিলেন। এই সালতানাতের সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল মোহাম্মদ বিন তুগলকের। তার সাম্রাজ্যের মোট 23টি প্রদেশে বিভক্ত ছিল। দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রশাসন মূলত কয়েকটি কাঠামো বা একটি কাঠামোর ওপর দাঁড়িয়ে। সেই কাঠামোর কয়েকটি পিলার স্তম্ভ রয়েছে, যেগুলি হলো রাজত্বের নীতি, প্রশাসনিক কাঠামো অর্থাৎ কেন্দ্রীয় প্রশাসন, রাজস্ব ব্যবস্থা, সামরিক ব্যবস্থা, বিচার ও শাস্তি ব্যবস্থা, প্রাদেশিক প্রশাসন এবং স্থানীয় প্রশাসন। রাজত্বের নীতি। বলবন তার ছেলে বুকরা খানকে বুঝিয়েছিলেন যে রাজত্বে দেবত্বের একটি অংশ রয়েছে যা কোনো মানুষের দ্বারা সমান হতে পারে না। অর্থাৎ গিয়াসউদ্দিন বলবন যে পার্সীয় আফ্রিদীয় বংশের বংশজ বলে তাকে নিজেকে মনে করত, নিজের দাসত্বের ইতিহাসকে মুছে দেওয়ার জন্য একটা ওই দেবত্বের একটা ঐতিহ্য স্প্রেড করতে চেয়েছিল। সেই জন্যে এই কথা তিনি তার ছেলেকে করছেন। পরবর্তীকালে জালালউদ্দিন খলজির রাজত্বকালে কল্যাণকর ও কল্যাণমূলক নিরঙ্কুশবাদের উপর ভিত্তি করেছিল। সর্বপ্রথম বলবন নিজেকে জিল্লা ইলাহি বলে ঘোষণা করছেন। পরবর্তীকালে আলাউদ্দিন খলজি ও মোহাম্মদ বিন তুগলক নিজেকে জিল্লা ইলাহি হিসেবে ঘোষণা করছেন। আলাউদ্দিন খলজি বায়নার কাজী মুঘিজ উদ্দিনকে বলছেন যে রাষ্ট্রের সাথে তিনি যা সঠিক মনে করেন তাই করবেন। আবার বরৌনি মোহাম্মদ বিন তুগলকের জন্য বলছেন যে যখন তিনি সিংহাসন লাভ করেন তখন তিনি শরিয়তের নিয়ম ও আদর্শ থেকে সম্পূর্ণ স্বাধীন ছিলেন। এরপর আসছে প্রশাসনিক কাঠামো অর্থাৎ কেন্দ্রীয় প্রশাসন। কেন্দ্রীয় প্রশাসনের প্রধান ছিলেন সুলতান। তিনিই ছিলেন সর্বশ্রেষ্ঠ বিচারক এবং সামরিক বাহিনী বা সেনাবাহিনীর প্রধান সেনাপতি। গুরুত্বপূর্ণ বিষয়ে সুলতানের পরামর্শদাতা সংস্থা মজলিস ই খালওয়াত বা মন্ত্রী পরিষদ আলোচনা করতেন। এই মজলিস ই খালওয়াতের দুটি অংশ ছিল, মজলিস ই আম এবং মজলিস ই খাস, সর্বোচ্চ পরামর্শক পরিষদ। সুলতানি আমলে কেন্দ্রীয় প্রশাসনের 4টি প্রধান বিভাগ ছিল।
এই 4টি বিভাগের সহায়তায় সুলতানের প্রশাসন পরিচালনা করতেন। প্রথমটি হচ্ছে দিওয়ানি উজিরত অর্থাৎ রাজস্ব বিভাগ, এর প্রধান হচ্ছে উজির বা উজিরি মুমালিক। দ্বিতীয়টি হচ্ছে দেওয়ানি আর্জ সামরিক বিভাগ, আরজে মুমালিক। তৃতীয়টি হচ্ছে দেওয়ানি ইনসা রাজকীয় চিঠি বা রাজকীয় সচিবালয়, এর প্রধান হচ্ছে ইনসা ই মুমালিক বা দাবির ই মুমালিক। চতুর্থ হচ্ছে দিওয়ানি রিসালাত পররাষ্ট্র বা ধর্ম বিভাগ, এর প্রধান হচ্ছে রিসালাত ই মুমালিক। এরপর হচ্ছে দেওয়ানি উজিরাত। আলমবর্দী উজিরকে 2টি শ্রেণীতে বিভক্ত করেছেন। একটি হচ্ছে উজির ই তানফিজ বা সীমিত কর্তৃত্ব সহ, অর্থাৎ তার কাজের ক্ষেত্র একটি সীমানার মধ্যে আবদ্ধ ছিল। আর একটা হচ্ছে উজির তাফবিদ অর্থাৎ সীমাহীন কর্তৃত্ব থাকা, অর্থাৎ এনার সীমার কোনো ক্ষমতার কোনো সীমা ছিল না। দ্বিতীয়, উজিরের অধীনে অন্যান্য বিভাগ, অর্থাৎ একটা হচ্ছে প্রধান এবং তার আন্ডারও কিছু সাব ডিপার্টমেন্ট ছিল, যেমন দিওয়ান ই ইসরাফ অডিট বা লেখা পরীক্ষা বিভাগ, দেওয়ানি ইমারাত পূর্ত বিভাগ, দেওয়ানি আমির কহি কৃষি বিভাগ। উজিরকে সাহায্য করার জন্য একজন নায়েব উজিরও ছিলেন। অন্যান্য কর্মকর্তাদের মধ্যে মুস্তাফি ই মুমালিক অডিটর জেনারেল এবং মুশরিফ ই মুমালিক অ্যাকাউন্ট জেনারেল ইত্যাদি। বলবনের সময় উজিরের ক্ষমতা সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল এবং জালালউদ্দিন খলজির উজির পদের মর্যাদা পুনরুদ্ধার করছেন। তুগলক সময়কালে উজির পদের স্বর্ণযুগ ছিল। ফিরোজের সময় তখন উজির পদ চূড়ান্ত পর্যায়ে তার পৌঁছেছিল। এরপর হচ্ছে আমরা আসছি দিওয়ানি আর্জ সামরিক বিভাগে। একে রাওয়াত ই আর্য বলা হতো। সর্বপ্রথম এই পদে আহমেদ আজকে ইমাদ উল মুলককে নিযুক্ত করেন। এর প্রধান ছিলেন আরজি মুমালিক। তার প্রধান কাজ সৈন্য নিয়োগ, বেতন নির্ধারণ, সামরিক রেকর্ড রক্ষণাবেক্ষণ, সরঞ্জাম ক্রয়, সেনাবাহিনীর পরিদর্শন ইত্যাদি। আরজি মুমালিক কিন্তু প্রধান সেনাপতি ছিলেন না, কারণ প্রধান সেনাপতি হচ্ছেন সুলতান। দিওয়ানি ইনসা, এটি ছিল রাজকীয় চিঠিপত্রের মন্ত্রণালয়। এই বিভাগের প্রধান ছিল দাবির ই মুমালিক। এই বিভাগ রাজকীয় ঘোষণা খসড়া তৈরি করে পাঠাতো। দেওয়ানি ইনসা সুলতানের ফরমান জারি করতেন। দেওয়ানি রিসালাত, এটি ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে কাজের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শুনানি হয়, তাই একে একটি ধর্মীয় বিভাগ হিসেবেও বিবেচনা করা হচ্ছে। এছাড়াও অন্যান্য কর্মকর্তা যেরকম কাজী উল কুজাত ছিলেন বিচার বিভাগের প্রধান, এ হচ্ছেন দেওয়ান ই কাজা, কিন্তু সালতানাতের শেষ বিচারক সুলতান নিজেই। সদর উসুদুর ছিলেন ধর্ম বিভাগের প্রধান। ইসলামের বিধান প্রজাদের মধ্যে ছড়িয়ে দেওয়া, অনুসরণ করা এবং মুসলমানদের স্বার্থ রক্ষাই তার দায়িত্ব ছিল। প্রায় কাজী উল কাজাত এবং সদর উসুদুর পদ একই ব্যক্তিকে দেওয়া হতো, যাতে কাজের সুবিধা হয়। এরপর আসছে কেন্দ্রীয় প্রশাসনের অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারা, যেরকম হচ্ছে ওয়াকিল ইদার রাজপ্রাসাদ এবং সুলতানের ব্যক্তিগত সেবা পরিচালনা করত। আমির ই হাজিব, আমির ই বারবাক দরবারে যারা সুলতানের সাথে দেখা করতেন তাদের উপর নজর রাখতেন। রাজপরিবারের গৌরবের জন্য দরবারি শিষ্টাচার নিয়ম প্রয়োগ করতেন এবং পদমর্যাদা অনুযায়ী দরবারে আমিরদের জায়গা ঠিক করে দিতেন, কে কোথায় কোন স্থানে বসবে। এছাড়া হচ্ছে আমির ই মজলিম সভা, ভোজ ও উৎসবের ব্যবস্থা করতেন। আমির ই আখুর অশ্বশালার প্রধান। স্যার ই জান্দার সুলতানের দেহরক্ষীর প্রধান। আমির ই বহর অভ্যন্তরীণ নৌপথ ও নৌযান ব্যবস্থাপনা করতেন। দিওয়ান ই রিয়াসত আলাউদ্দিন নিয়োগ করেন, যিনি বাজার নিয়ন্ত্রণ করতেন। সাহানা ই মান্ডি বাজারের মূল্য নিয়ন্ত্রণ ও ওজন পরীক্ষা করতেন। বারিদ ই মুমালিক গোয়েন্দা বিভাগের প্রধান। মুস্তাফি ই মুমালিক অডিটর জেনারেল, যিনি রাষ্ট্রের ব্যয় পরীক্ষা করতেন। মুশরিফ ই মুমালিক অ্যাকাউন্ট জেনারেল, যিনি রাষ্ট্রের আয়ের সাথে সম্পর্কিত। মজুমদার আয় ও ব্যয়ের ভারসাম্য গণনা করতেন। খাজিন কোষাধ্যক্ষ। মুহতাসিব হচ্ছে মানুষের আচার আচরণের দিকে নজর রাখা, বাজারের মূল্য নিয়ন্ত্রণ এবং পরিমাপের সম্পর্ক তথ্য রাখতেন। মুতসারিফ হচ্ছে রাজকীয় কারখানা দেখাশোনা, একজন উচ্চ শ্রেণীর মালিক ছিলেন। আমিরি দাদ বা দাদবাক সুলতানের অনুপস্থিতিতে মজলিসের প্রধান ছিলেন।
কোতোয়াল বড় বড় শহরে বিচার বিভাগীয় কর্মকর্তা, যিনি আইন শৃঙ্খলা রক্ষা করতেন। দেওয়ানি ওয়াকফ, জালালউদ্দিন খলজি প্রতিষ্ঠিত এই বিভাগ ব্যয়ের কাগজপত্র দেখাশোনা করত। সাহানা ইপিল হস্তিশালার প্রধান। দাবিরি খাস রাজকীয় চিঠিপত্রের সঙ্গে যুক্ত। খাসখেল রাজপ্রাসাদে পাহারা দেওয়ার জন্য নিযুক্ত সৈন্যরা। এছাড়া হচ্ছে মুনহিয়ান বা মুনহি ছিল গুপ্তচর। সেহানা ছিল পুলিশ প্রধান। চাসনিগির হচ্ছে রাজকীয় রান্নাঘর পরিচালনা করতেন। বহলদার ব্যক্তিগত হিসাব দেখাশোনা করতেন। এরপর আমরা আসছি রাজস্ব ব্যবস্থায়। সুলতানি আমলে 5 ধরনের কর আদায় করা হতো। উৎস: তুর্কি মুসলমানদের কাছে কর আদায় করা জমি কর, আর সেচ প্রাকৃতিক উৎস থেকে 10% এবং কৃত্রিম সেচের উৎস থেকে 20% নেওয়া হতো। এরপর আসছে খারাজ, অমুসলিমদের কাছ থেকে নেওয়া জমি কর, যা উৎপাদিত পণ্যের 1/3 থেকে হাফ 1/3 বা হাফ অর্ধেক হতো। জাকাত, মুসলমানদের ওপর তাদের সম্পদের 2.5% জাকাত নামক ধর্মীয় কর নেওয়া হতো। নিসাব, ন্যূনতম পরিমাণ সম্পত্তি যার বেশি সম্পত্তির ওপর জাকাত দিতে হতো। মানে আমাদের বর্তমান ভাষায় যেটাকে আমরা ট্যাক্স স্ল্যাব বলে থাকি, যে তার উপরে যে আমাদের আয়, সেই আয়ের ওপরে আমাদের ইনকাম ট্যাক্স দিতে হয়, সেই জিনিসটাই হচ্ছে সেই সময় নিসাব। জিজিয়া, অমুসলমানদের কাছ থেকে একটি ধর্মীয় কর, যার বিনিময় তাদের জীবন সম্পত্তি সুরক্ষিত থাকত এবং তাদের সামরিক চাকরি থেকে অব্যাহতি দেওয়া হতো। নারী, শিশু ও পাগল ভিক্ষু এদের থেকে কোনো কর নেওয়া হতো না। বেশিরভাগ সময় ব্রাহ্মণদের জিজিয়া থেকে অব্যাহতি দেওয়া হতো। কেবলমাত্র ফিরোজ তুগলক ব্রাহ্মণদের থেকে জিজিয়া কর আদায় করেন। মানুষের অর্থনৈতিক অবস্থা অনুযায়ী বাৎসরিক 3 ভাবে জিজিয়া আদায় করা হতো, যথাক্রমে 48, 24 এবং 12 দিরহাম। খামস বা মাল-ই গনিমাহ, অর্থাৎ লুট ও জমিতে পুঁতে রাখা গুপ্তধন, রাষ্ট্রের ভাগ ছিল 1/5 বা 20%। অবশিষ্ট হচ্ছে 80% ভাগে সৈন্যদের অধিকার ছিল। আলাউদ্দিন খলজি ও মোহাম্মদ বিন তুগলক 4/5 ভাগ নিজেদের জন্য নিয়েছিলেন এবং সৈন্যদের মাত্র 1/5 রেখেছিলেন। ফিরোজ তুগলক আবার ইসলামী ঐতিহ্য অনুযায়ী রাষ্ট্রের জন্য খামসের মাত্র 1/5 রেখেছিলেন এবং সিকান্দার লোদি জমিতে পুঁতে রাখা গুপ্তধনের রাষ্ট্রের অংশ নেননি। উদ্বৃত্ত ভূমি রাজস্বকে ফাজিল বা ফাওয়াজিল বলা হতো। অবয়ব ছিল অতিরিক্ত কর, যেমন গৃহকর, চারণ কর, সেচ কর ইত্যাদি। খিদমতি ছিল পরাজিত রাজাদের থেকে প্রাপ্ত। তারকাত হচ্ছে যদি কোনো ব্যক্তি উত্তরাধিকার না রেখে মারা যায়, তার সম্পত্তি সরকারি তহবিলে জমা হতো। সত্ত্ববিলোপ, আধুনিক সত্ত্ববিলোপ নীতির মতো। জিহাদ হলো অতিরিক্ত কর। নানকার, ভাতা রূপে জমির মালিকদের দেওয়া হতো। হক ইসার্ভ হচ্ছে কর ছিল সেচ কর, যার পরিমাণ ছিল 10%। কিসমতি ক্ষতি হচ্ছে দিল্লি সুলতানি যুগে মুকদ্দম চৌধুরী খুদের মতো মধ্যবিত্ত কৃষকদের কাছ থেকে ফসলের একটি অংশ সংগ্রহ করত, যাকে কিসমতি ক্ষতি বলা হতো। খুদ গ্রামে রাজস্ব আদায়কারী ব্যক্তি খুদ, মুকদ্দম গ্রামের প্রধান এবং চৌধুরী 100টি গ্রাম বা পরগনার প্রধান কর্মকর্তা। এরপর আসছি আমরা সামরিক ব্যবস্থায়। সালতানাতের সামরিক সংগঠন ছিল তুর্কি ও মঙ্গল পদ্ধতির উপর ভিত্তি করে। সামরিক বিভাগকে বলা হতো দেওয়ানি আর্চ। দেওয়ানি আর্চ বিভাগটি বলবন প্রতিষ্ঠা করছেন। এর প্রধান ছিলেন আরিজ ইমু মালিক, কিন্তু সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন সুলতান নিজে। ইলতুৎমিশ নগদ বেতনের পরিবর্তে সেনাদের ইক্তা দেন। সৈনিক ছিল 2 প্রকার: বজহিস বা মুরতাব স্থায়ী সৈন্য, অবজহিস বা অস্থায়ী সৈন্য। সেনাবাহিনীর প্রধান 3টি অংশ ছিল: অশ্বারোহী বাহিনী, হস্তি বাহিনী এবং পদাতিক বাহিনী। সালতানাতের নিয়মতান্ত্রিক সামরিক ব্যবস্থা সূচনা হয় খালজি আমল থেকে। খলজি আমলে মঙ্গলদের মধ্যে প্রচলিত সামরিক সব শ্রেণীবিন্যাসে শব্দের ব্যবহার পাওয়া যায়, যেরকম আমিরি দহ 10 সেনা প্রধান, আমিরি সদা 100 সেনার সেনাপ্রধান, আমিরি হাজারা 1000 সেনার সেনাপ্রধান, আমিরি তুমান 10,000 সেনার সেনাপ্রধান। ভারী পাথর নিক্ষেপের জন্য ব্যবহৃত পাথরের যন্ত্রগুলি হলো চরকা, মাদরিসি, মঞ্জনিক, অরাডা এবং কুশকাঞ্জির। গর্গজ, সবাত, পাশভে দুর্গ ভাঙার জন্য ব্যবহার করা হয়েছিল। বিচার এবং শাস্তি ব্যবস্থা।
ইসলামী আইনের 4টি উৎস রয়েছে: কোরআন, হাদিস, ইজমা, কায়াস। ইসলাম ধর্মের প্রধান গ্রন্থ, এটি মুসলিম আইনের প্রধান উৎস। হাদিস, এটি নবী হজরত মুহাম্মদের বাণী ও কর্ম। ইজমা, এতে মুজতাহিদদের দ্বারা ব্যাখ্যাকৃত আইন রয়েছে। ইসলামী আইনের ব্যাখ্যাকারী আইনবিদদের বলা হতো মুজতাহিদ। কায়াস হচ্ছে এখানে যুক্তি দ্বারা আইনের ব্যাখ্যা করা হচ্ছে। কাজী ও মুফতির সহায়তা মামলা নিষ্পত্তি করা হয়। মুফতি আইনের ব্যাখ্যা করতেন, যার ভিত্তিতে কাজী বিচার করতেন। সুলতান ছিলেন আপিলের সর্বোচ্চ আদালত। সুলতানের নিচে কাজীউল কুজাত থাকতেন। কাজীউল কুজাতের নিচে নায়েব কাজী বা আদাল। প্রদেশগুলিতে কাজী নিয়োগ করা হতো। প্রাদেশিক শাসন, প্রদেশগুলিকে ইক্তা বা বিলিয়াত বলা হতো। ইক্তার প্রধান মুক্তি, ওয়ালি, নাজিম, নায়েব, ইক্তাদার ইত্যাদি নামে পরিচিত ছিলেন। মুক্তি বা ওয়ালিকে সামরিক কাজের পাশাপাশি কর আদায়, বিচারের কাজ করতে হতো, তাই তারা বেশিরভাগ স্বায়ত্তশাসন ভোগ করত। স্থানীয় প্রশাসন, ইক্তা বা প্রদেশগুলিকে জেলায় ভাগ করা হয়েছিল। জেলাগুলোকে শিখ বলা হতো। 1279 খ্রিস্টাব্দে বলবন প্রথম শিখ প্রতিষ্ঠা করছেন। শিখের প্রধানকে বলা হচ্ছে শিখদার। শিখ পরগনায় বিভক্ত ছিল। প্রতিটি পরগনায় আমিল ও মুনসেফ বা মুশরিফ নামক অফিসার থাকতো। আমিল ছিলেন প্রধান প্রশাসনিক অফিসার। রাজস্ব বিভাগের প্রধান ছিলেন মুনসেফ। প্রশাসনের ক্ষুদ্রতম বিভাগ ছিল গ্রাম। গ্রামের কর্মকর্তা ছিলেন বংশগতভাবে চৌধুরী, খুদ, মুকদ্দম ইত্যাদি। তাদের রাজস্ব আদায়ে সরকারকে সাহায্য করত। আলাউদ্দিন খলজি তাদের সমস্ত সুযোগ সুবিধা কেড়ে নিয়েছিল। এই হচ্ছে আমাদের দিল্লি সুলতানির প্রশাসনিক ব্যবস্থা, যা সংক্ষেপে একটা ধারণা আপনাদেরকে দেয়া হলো। আশা করি আপনাদের এটি কাজে লাগবে। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের এটি কেমন লাগলো। আমাদের পাশে থেকে আপনাদের মতামত দিয়ে আমাদের সাহায্য করবেন। ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য।